প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে ছাত্র উপদেষ্টাদের এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকালকে যে মিটিংয়ে তার যে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যের কিছু বিষয় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে জায়গাগুলোতে একের পর এক আগুন লাগছে প্রতিবারই। সচিবালয়, যেখানে দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়, সেখান থেকে শুরু করে এখন এই যে দেখুন সেন্ট মার্টিনের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। আহাম্মক, বাংলাদেশে কিছু আহাম্মকের দল আছে, যে আহাম্মকের দল বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো যে আহাম্মকের দলেরা এই কথা বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই এমন একটি কথা যেমন প্রচলন রয়েছে, ঠিক তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও শেষ বলে কিছু নেই, এবং সেই বিষয়টি নতুন করে বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণ হতে চলেছে। এবার কি তাহলে কঠিন বিপদে পড়ে ক্ষমতা ছেড়ে দিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজটা আমরা প্রমাণ সহকারে দেখে আসি। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে ছাত্র উপদেষ্টাদের এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকালকে যে মিটিংয়ে তার যে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যের কিছু বিষয় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা স্পষ্টতই ফুটে উঠেছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস ছাত্র উপদেষ্টারা বা বৈষম্য বিরোধী ছাত্রজোট বা জাতীয় নাগরিক কমিটি নামে যে রাজনৈতিক দল হয়েছে তাদের সেই ঘোষণার সাথে তিনি খুব একটা স্বস্তি ফিল করছেন না, এবং তিনি এটা চাচ্ছেন না হয়তোবা। কেন আমরা এই কথাটা বললাম, আসবো একটা রিপোর্ট পড়বো আমরা, সেখান থেকে তার বক্তব্যটা আসলে তিনি এক্স্যাক্টলি কি বলেছেন আমরা সেটা দেখার চেষ্টা করব। তার অবশ্য প্রফেসর মোহাম্মদ ইউনূস তার কথা বলার স্টাইল বা তার যে এক ধরনের স্বভাবসুলভ সহজ সরল বাক্যে সবকিছু স্বীকার করা, কিন্তু এই সহজ সরল বাক্যে স্বীকার করার মধ্য দিয়েই এটা ফুটে উঠেছে যে তিনি এই ছাত্রদের এই কার্যক্রমকে খুব একটা ভালো চোখে দেখছেন না বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে, এবং তাদের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে। প্রথম দিকে তিনি যেভাবে ছাত্রদেরকে হাইলাইট করতেন এবং তাদের ব্যাপারে বলতেন যে তারাই হচ্ছে এই জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক, বা তাদের সেই মেটিকুলাস প্ল্যানের কথাও তিনি বলেছেন, কিন্তু এই মেটিকুলাস প্ল্যানের পাশাপাশি এই আন্দোলন যে 16 বছরের ধারাবাহিক আন্দোলনের ফল, সেটা আমাদেরকে স্বীকার করে নিতেই হবে। এবং তার আগে আমরা দেখে নেই তিনি এক্স্যাক্টলি কি বলেছেন, তারপরে আমরা আসবো আমাদের ব্যাখ্যায়। দর্শক, তিনি বলছেন মাঝখানে ছাত্ররা এসে বলল তারা একটি ঘোষণা দেবে, সেখানে আমাকেও থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কি ঘোষণা দিচ্ছে। আমি বললাম এটা হবে না। খেয়াল করুন কথাটা, তিনি বলছেন এটা হবে না, আমার যাওয়াটাও হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। তোমরা যদি 5ই আগস্টে ফিরে যেতে চাও, সেদিনের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছিল সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেদিনের পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি। কেউ বলেনি তুমি অমুক আমি অমুক, কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে। এটা পরিষ্কার, এটা না করলে ঠিক হবে না। তিনি বলেন যে একতা দিয়ে তোমরা 5ই আগস্টের সৃষ্টি করেছিলে, এটার অবমাননা হবে। তারা খুশি হয়নি আমার কথায়। খেয়াল করুন, তিনি বলছেন তারা খুশি হয়নি আমার কথায়, ছাত্রদের উদ্দেশ্যে বলছেন, কিন্তু ক্রমেই তারা বুঝলো যে 5ই আগস্ট যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে এভাবে করতে হবে, একত্রে করতে হবে। সে কথা থেকেই এই আলাপ শুরু, কিভাবে একত্রে করা যায়। আজকের আলোচনাটাও এটাকে কেন্দ্র করে হবে। যেখানে ঐক্যবদ্ধভাবে আমরা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হবে। আমি আসবো দর্শক সেই ঐক্যে রাজনৈতিক দলগুলোর কার কি বক্তব্য, আমি সেটাও তুলে ধরবো আমার আলোচনায়। এটার দরকারও না, দরকারটা হলো ওটুকু স্মরণ করে দেয়া যে আপনাকে দেখে আমার সাহস আসে, সবার মনে সাহস আসে, সারা দেশ চমকে উঠবে যে আমরা জেগে আছি, আমাদের অনুভূতি বুতা হয়ে যায়নি, চাঙ্গা আছে, জাতি হিসাবে আমরা ঐক্যবদ্ধ আছি। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন দোয়া করবেন আমি যতদিন আছি একতা নিয়ে থাকব, কাজেই সেই পথে আমাদের চলতে হবে। আমাদেরকে সেই সাহসটা আপনারা যেন
আপনারা দেন যখন আপনাদের সঙ্গে বসি। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদের দেখে, 5ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি। এখন কিভাবে সেই মানুষের সামনে প্রকাশ করব, সেটা মানুষের সামনে প্রকাশ করব, 5ই আগস্টের পুনঃপ্রতিষ্ঠা করব, সেটাই আসল কাজ। গুরুত্বপূর্ণ বিষয় যদি সর্বসম্মতিক্রমে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি তাহলে দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবেও ভালো। যাই হোক, তার এই কথার থেকে যে কথাটা স্পষ্ট হয়ে উঠেছে যে তিনি এই প্রক্লেমেশনটা, আপনাদের মনে আছে সেই প্রক্লেমেশন নিয়ে 31 ডিসেম্বরের মধ্যে তারা দেওয়ার চেষ্টা করেছিল বা 31 ডিসেম্বরে তারা তারিখটা নির্ধারণ করেছিল, পরে তারা সেখান থেকে মার্চ ফর ইউনিটি নামে সেটাকে রূপান্তর করে এবং সেই বৈষম্য বিরোধী ছাত্রজোট তারা তাদের 31 ডিসেম্বরকে সামনে রেখে বলেছিল নাও অর নেভার। এখন সেই নেভারটাই থাকছে কিনা সেটাই আমাদের আলোচনার বিষয় হয়ে উঠেছে। গতকালকে যে সভাটা আহ্বান করেছিল এবং বৈষম্য বিরোধী ছাত্রজোটের পক্ষ থেকে বলা হয়েছিল সরকার ঘোষণা করবে, কিন্তু সরকারের পক্ষ থেকে যেভাবে রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে, সেই দাওয়াতটা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা মেসেজ দিয়ে তাদেরকে জানানো হয়েছে। এক্ষেত্রে প্রায় প্রতিটি রাজনৈতিক দলেরই আমি দেখলাম যে তারা বলছে আমরা প্রয়োজনীয় সময় পাইনি এবং এটা নিয়ে যে চুলচোরা বিশ্লেষণ করে আমরা আমাদের অবস্থান তুলে ধরব। এমনকি বিএনপির মতো বড় রাজনৈতিক দলও এই মিটিং এ পরে আসতে চায়নি প্রথমে, পরে অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন মিটিং এ গিয়েছে মৌরলেস সব কয়টি রাজনৈতিক দল, তবে কমিউনিস্ট পার্টি তারা এই সভায় অংশগ্রহণ করেনি। কমিউনিস্ট পার্টি বলেছে আমরা এই যে মেসেজটা আমরা পেয়েছি এটাকে যথাযথ দাওয়াত প্রক্রিয়া বলে আমরা মনে করি না এবং এটার জন্য প্রয়োজনীয় সময়ও আমরা পাইনি চুলচোরা বিশ্লেষণ করার বা আমাদের প্রস্তাবনাকে তুলে ধরার। এখন সেই মিটিং এ আসার পর যাই হোক, বিএনপি তার অবস্থান, অবশ্যই আমি বিএনপির অবস্থানে পরে আসছি, ছোটখাটো যে রাজনৈতিক দলগুলো, বাসদের খালেকুজ্জামান সাহেবকে বলতে শুনেছি আমি, তিনি বলছেন যে দাওয়াতটা এমন ভাবে দেওয়া হয়েছে যে আমি মেসেজ দিলাম আমার কাজ আমি করলাম, তুমি আসলে আসো, না আসলে না আসো, ব্যাপারটা এরকমই হয়ে গেছে দাওয়াতটা। হেফাজত বলছে তাদের সেই প্রক্লেমেশনে 5ই মের যে আপনার হেফাজতের মিটিং এ যে ক্র্যাকডাউন চালিয়েছিল শেখ হাসিনার সরকার সেটাও অন্তর্ভুক্ত করতে হবে। এরকম বিএনপি দাবি সহ আরো যে ছোটখাটো রাজনৈতিক দলগুলো আছে সকলেই বলছে যে পুরো 16 বছরের, মৌরলেস সব দলই বলছে 16 বছরের এই ফ্যাসিবাদী শাসনের যে অত্যাচার, নিপীড়ন এবং দুঃশাসন চালিয়েছে এটার অন্তর্ভুক্তি থাকতে হবে এই প্রক্লেমেশনে। বিএনপি সুস্পষ্টতই বলেছে যে এই প্রক্লেমেশন নিয়ে প্রথমত হচ্ছে আমরা যেন বিভক্ত হয়ে না পড়ি এবং এই প্রক্লেমেশনে এমন কিছু সংযুক্ত করা ঠিক হবে না যেটার ফলে আমাদের ঐক্য বিনষ্ট হয় এবং এই প্রক্লেমেশন কখনোই 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মানচিত্র, সংবিধান, স্বাধীন দেশ পাওয়ার যে প্রক্লেমেশন ছিল, যে ঘোষণাপত্রের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি, এটার রিপ্লেসমেন্ট কখনো হবে না। কাজে ওইটার সাথে ওইটার তুলনা করার কোনো প্রয়োজন নেই। এরপরে যে পয়েন্টটা বিএনপি বলছে যে এই প্রক্লেমেশন নিয়ে যদি বিভক্তি সৃষ্টি হয় তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সরকার পরিচালনা করা এবং নির্বাচন পর্যন্ত যাওয়াটা একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে, কারণ তখন মূলত দেশের রাজনীতি পুরো 2 ভাগে ভাগ হয়ে যাবে। বিএনপি এক্ষেত্রে যথার্থই বিচক্ষণতার সহিত তাদের রিয়াকশন দেখিয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করি। পাশাপাশি হেফাজত যেটা বলেছে, কমিউনিস্ট পার্টিও যেটা বলেছে এবং সংবিধানের ব্যাপারে আমরা যদি আমি খুব সংক্ষেপে বলি, সব দলগুলোর কথাই হচ্ছে যে যেহেতু এই সংবিধানটা আমরা পেয়েছি একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং এই সংবিধানের সাথে আমাদের স্বাধীনতার, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ইতিহাস জড়িত, কাজেই ওই 72-এর সংবিধান বাতিল, তারা বলেছে বাতিল কিংবা সংশোধন, অবশ্য তারা সংশোধনের কথাও রেখেছে, রিফর্ম অথবা কার্টাইল, দুইটার একটা করতে হবে। অবশ্যই বাতিলের পক্ষে দেশের 95% রাজনৈতিক দলই যাবে না, আমি মনে করি যেটা সেটা সংশোধন। সেই সংশোধনের ব্যাপারেও তাদের যে অনেকগুলা দাবি বা প্রস্তাবনা, এটার সাথে দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি রাজি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি না। এখন কেন এই দূরত্বটা সৃষ্টি হয়েছে? আমরা মাঝে দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির একটু দূরত্ব
দূরত্ব সৃষ্টিমূলক কথাবার্তা। সেটা যেভাবেই হোক, সেটা বিএনপি কাটিয়ে উঠেছে এবং বিএনপি এদেশের এই মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার। কাজে বিএনপির যে মুভমেন্ট, বিএনপির যে রিয়াকশন, এটাকে অবশ্যই আমাদের দর্তব্যে আনতে হবে। এবং এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আমি যেটা আমার এই ভিডিওটা করার কারণটা হচ্ছে, এই যে জুলাই প্রক্লেমেশন নিয়ে ছাত্ররা যেভাবে ঘোষণা দিতে চাচ্ছে এবং তার যে মানে মিডিয়ায় যে কথা বলে যে মাহফুজ, তার যে বক্তব্য, এই বক্তব্যগুলোর থেকে যেটা আমরা লক্ষ্য করছি যে সরকার এই মুহূর্তে আসলে এই প্রক্লেমেশন নিয়ে খুব যে গুরুত্ব দিচ্ছে, আমি সেটা মনে করি না। আর গুরুত্ব যদি দিতই, অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোকে একদিন আগে বা 2 দিন আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দাওয়াত দিত না। নিশ্চয়ই এটা একটা ফরম্যাট আছে এবং সরকার যে এটা দুইটা জিনিস বলতে পারি। একটা হতে পারে যে সরকারের নেগলিজেন্সি, যে সরকার এটা নিয়ে খুব একটা ডিল করতে চাচ্ছে না। অন্যটা হতে পারে সরকারের ব্যর্থতা। সে যেটাই বলি না কেন, সেই প্রক্লেমেশন তো 2বার তারিখ হয়েছে। তাহলে ছাত্ররা যেটা বলেছিল নাও ওর নেভার, তাহলে এটা কি ওই নেভারের দিকেই যাচ্ছে? কারণ প্রক্লেমেশন দিতে হলে যদি ছাত্ররা মনে করে যে শুধু জুলাই আগস্টে এই 36 দিনের আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে, এটি সম্পূর্ণ হবে আমি মনে করি বোকামি এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে আরো ইমপ্রুভ করতে হবে। আর সে কারণেই বিএনপি বলছে যে না, ওই প্রক্লেমেশনে যদি করতেই হয়, সকল মত পথের ঐক্যমতের ভিত্তিতে এবং 16 বছরের সরকারের ফ্যাসিবাদী শাসনের একটি চিত্র ফুটে উঠতে হবে। আমি কথা শেষ করবো এটা বলেই, যদি প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য আমরা শুনলাম, এইটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র জোটের তাদের যে দূরত্ব, তাদের যে দুই পথে চলা, আমি মনে করি এটা 2 পথে চলাই বা এক ধরনের তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া, এটা যদি হয় এবং সেই ক্ষেত্রে প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপি এবং তারপরে মনে করেন জামায়াত, তারা যদি ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসের সরকারকে সহযোগিতা না করেন, তাহলে ডক্টর ইউনূসের আগামী নির্বাচন পর্যন্ত যাওয়াটা একটু কঠিনই হয়ে যাবে। বিশেষ করে আমরা এখন বিএনপি যেহেতু দাবি করছে জুলাই আগস্টেই নির্বাচন বা জুন জুলাই নির্বাচন, হয়তোবা আমি ধরে নিলাম সেটা হয়তোবা পিছিয়ে নভেম্বর ডিসেম্বরে যেতে পারে। তবে পরবর্তী বছরের যে জুনের যেটা বলা হয়েছিল, এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি ওই দিকে যাচ্ছে না। হয়তো এই বছরের মধ্যেই কোনো এক সময় নির্বাচন হয়ে যাবে বা শীতকালীন আবহাওয়াগত বিষয় বিবেচনা করে জানুয়ারি ফেব্রুয়ারির দিকেই নির্বাচন হয়তোবা হয়ে যাবে। তবে সেই নির্বাচন পর্যন্ত যাওয়ার জন্য ইউনূস সরকারকে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্রজোট প্লাস দেশের প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার বিএনপির সাথে সুসম্পর্ক রেখে এবং সকলের আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে। আসসালামু আলাইকুম। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, এমন একটি কথা যেমন প্রচলন রয়েছে, ঠিক তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও শেষ বলে কিছু নেই। এবং সেই বিষয়টি নতুন করে বাংলাদেশের ক্ষেত্রে প্রমাণ হতে চলেছে। বাংলাদেশে একটি দ্রুত নির্বাচন দেখতে ভারত এবং যুক্তরাষ্ট্র এক হয়েছে। কথা সরাসরি স্পষ্ট করে বলেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। আমরা তো জানি যে 2024 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে ভারত এবং যুক্তরাষ্ট্রের সহ অবস্থান আমরা দেখলেও তারা ভিতরে ভিতরে কি করতে চাইছিল বা তাদের যে পরস্পর বিরোধী অবস্থান, সেটি আমরা তো খুব ভালো করে জানি। শেখ হাসিনা সরকারকে কে কতটুকু চাইছিল সেটিও আমরা জানি। কিন্তু এখন এসে মাত্র কদিন আগেও যেমন আমরা জানছিলাম যে বর্তমান সরকারকে, আমাদের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সর্বাত্মক সমর্থন দিতে চাই, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। সম্ভবত সেখান থেকে অনেকখানি বদলে গেছে তাদের সেই নীতি। আমরা একটু বলে নিই, আগে একটু জানিয়ে রাখি যে এরিক গারসেটি মার্কিন রাষ্ট্রদূত, ভারতের মার্কিন রাষ্ট্রদূত কি বলেছেন। তিনি ভারত বেসড WEON একটা গণমাধ্যম, সেটির সহকারী সম্পাদক সিদ্ধান্ত শিবালের সঙ্গে কথা বলার সময় তিনি সরাসরি বলছেন যে আমরা স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশ হোক বা অন্য কোনো দেশ হোক, ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয়। এবং আমি মনে করি সামনে একটি সুযোগ আছে, যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে। তিনি এও বলছেন যে অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয়, বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে কি করতে পারে
তা নিয়ে ভাবতে হবে। তার মানে কি, তারা শেখ হাসিনার পতন চেয়েছিল, ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতার মসনদে দেখতে চেয়েছিল এবং তার জন্য যা যা করা দরকার, যত ধরনের সমর্থন, যত ধরনের সহযোগিতা করা যায় ভারত করে গেছে। সেই কথাটাই সম্ভবত এরিক গার্সেটি মনে করিয়ে দিতে চেয়েছেন যে অতীতে যা হয়েছে হয়েছে, এখন তারা একসাথে কাজ করছে বাংলাদেশকে সামনে রেখে। এবং আমি তো বরাবরই বলি, বাংলাদেশের মানুষের ভাগ্য এখনো পর্যন্ত আমাদের নিজেদের হাতে নেই। এটি শুনতে খারাপ লাগতে পারে, সত্যটা শুনতে অনেকে হয়তো পছন্দও করতে পারেন। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে জ্যাক সুলিভান যখন সপ্তাহ দেড়েক আগে ভারতে এলেন তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, হোয়াইট হাউসের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা ব্যক্তি, আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশ ইস্যু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এই আলোচনা স্থান পাবে। এবং সেই বিষয়টি এর আগে এরিক গার্সেটি তিনি ভারতের একটি সংবাদ সম্মেলনে সেই বিষয়টি স্বীকার করেছেন। এবং এও বলেছিলাম, বাংলাদেশে 8 মাস আগে যেই মার্কিন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছিল যে তিনি জয়েন করবেন ঢাকাতে, ডেভিড মিলি, তাকে সরিয়ে যে হঠাৎ করে ট্রাসি জ্যাকবসন বিশেষ দূত হিসেবে বাংলাদেশে এলেন, মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে, সেখানেও অনেক বেশি কিন্তু রয়েছে। এখন বিষয় হচ্ছে যে এই কথাও আমরা জানি, ভারত আর যুক্তরাষ্ট্র একে অন্যকে বিশ্বাস করে না, কিন্তু যেখানে যেখানে তাদের স্বার্থ রয়েছে সেখানে তারা এক হয়ে কাজ করতে চায়। তার কারণ এই সময়ে এসে যেটি বাস্তবতা, ভারতকে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সরাসরি অ্যাভয়েড করতে পারে না, আবার যুক্তরাষ্ট্রকেও বাদ দিয়ে ভারত কোনো কাজে এগোতে পারবে না। দুটো রাষ্ট্রই সব এগুলো জানে। কিন্তু তাই বলে এই না যে সব ইস্যুতে তারা এক থাকবে। বাংলাদেশ ইস্যুতে যে তারা মনে প্রাণে এক তা নয়, বাংলাদেশের যার যার ভিন্ন স্বার্থ রয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে অভিন্ন স্বার্থও রয়েছে। যেমন তাদের মধ্যকার কমন ইস্যু হচ্ছে চীন। আমরা তো সাম্প্রতিক সময়ে চীনের কথা ভুলে যাচ্ছি, তাই না? কিন্তু যুক্তরাষ্ট্র এবং ভারতের অভিন্ন ইস্যু তো চীন, যে চীনকে প্রতিরোধ করা দুই রাষ্ট্রের জন্যই অনিবার্য। সেই জায়গা থেকে এখন যা চলছে সেটি যুক্তরাষ্ট্রও মানতে চাইছে না, ভারতও মানতে চাইছে না বা মানতে পারছে না। যেহেতু ভারত বিরোধিতার জায়গা থেকে চীনের প্রতি আবার অন্তর্বর্তী সরকার খানিকটা ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আগামী 20 থেকে 24 জানুয়ারি চীন সফরে থাকবেন, সেখানে নানান বিষয়ে কথা হবে। তিস্তা ব্যারেজ নিয়ে ভারতের চিকেন নেকের কাছাকাছি আমাদের যে তিস্তা ব্যারেজ করার পরিকল্পনা ছিল, বহুমুখী প্রকল্প নেওয়ার কথা ছিল, সেখানে চীন অর্থায়ন করতে চেয়েছিল। তুমুল ভারত বিরোধী অবস্থান থেকে ছাত্র সমন্বয়কের যে ভূমিকা, ডক্টর ইউনূস সরকারের যে ভূমিকা, সেখান থেকে এটি ভারত ভালো চোখে নিচ্ছে না। এবং আমরা এও ভুলে যাচ্ছি যে মিয়ানমার ইস্যুটির কথা। মিয়ানমারে যুক্তরাষ্ট্র মার খেয়েছে, মোটামুটি সর্বাত্মকভাবে মার খায়নি, যেহেতু মিয়ানমার জান্তার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো নয়। সেখানে চীন মিয়ানমার জান্তা সরকারের উপরে ভর করে আছে, তাদের অনুগত করে রেখেছে। আবার মিয়ানমারের যতগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে, আরাকান আর্মি সহ, প্রত্যেকটাকে অস্ত্র সরবরাহ করে চীন। এবং চীনের মিয়ানমারের বিশাল অংশ তো আরাকান আর্মির দখলে। চীন সবার উপরে নিয়ন্ত্রণ বজায় রেখেছে, কিন্তু যুক্তরাষ্ট্র সেটি পারছে না। মিয়ানমারকে এবং চীনকে প্রতিরোধ করতে হলে ভারতের যুক্তরাষ্ট্রের প্রয়োজন, অবশ্যই বাংলাদেশের। এবং এই জায়গা থেকে তারা নতুন সমীকরণ আঁকছে। ডক্টর ইউনূস সরকার পারবে না, ছাত্র সমন্বয়করা পারবে না। তারা যা করতে চাইছে, নির্বাচন বিলম্বিত করে তাদের মতো করে একটি ভঙ্গুর রাষ্ট্র নির্মাণ করতে, ৭১ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে তারা যে নতুন এক মানচিত্র আঁকার চেষ্টা করছে মৌলবাদীদের আস্ফালনের মাধ্যমে, সেটি তারা পারবে না, চ্যালেঞ্জ করে পড়ছি। এখন তারা না পারলেও যে এই অঞ্চলে আমাদের ভূখণ্ডে একেবারে উর্বর ভূমি তৈরি হবে, সে কথাও আমি জোর দিয়ে বলছি না। তারা খেলবে যে যার মতো করে, সমীকরণ পাল্টে গেছে। ডক্টর ইউনূস সাহেব যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের উপরে ভর করেছিলেন, তা একেবারেই তাসের ঘরের মতন ঝরে যাচ্ছে। এটি সম্ভবত তিনি কতটুকু বুঝতে পারছেন আমরা জানি না।
তবে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কোনোভাবে বাস্তবায়িত হবে না। বিষয়টা হচ্ছে যে যেভাবেই হোক একটা নির্বাচিত সরকার দরকার, যেটি সবসময় বলে আসছি, এবং নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নানান ধরনের খেলা চলবে অবধারিতভাবে। একটা নির্বাচিত সরকার এলে আমরা মনে করি না যে বাংলাদেশে আমূল সব পরিবর্তন হয়ে যাবে। তবে একটি কথা মনে করিয়ে দিই, একটা অনির্বাচিত সরকার বা একটা সামরিক। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে চাঞ্চল্য ঘটনা, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখিয়ে দিই, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। বন্ধুরা, কাকতালীয় শব্দটা খুব সুন্দর শোনায়, তাই না? কিন্তু বাস্তবে কাকতালীয় ঘটনা বারবার ঘটতে থাকলে সেটা কি আর কাকতালীয় থাকে? দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একের পর এক আগুন লাগছে প্রতিবারই। সচিবালয়, যেখানে দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়, সেখান থেকে শুরু করে এখন এই যে দেখুন সেন্ট মার্টিনের মতো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। হ্যাঁ বন্ধুরা, গতকাল রাতে সেন্ট মার্টিন দ্বীপের বেশ কিছু হোটেল, রিসর্ট সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। বন্ধুরা, বিষয়টি কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? সচিবালয়ের আগুনের ঘটনার মতোই এবার এই সেন্ট মার্টিনের মতো একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র আগুন লেগে ছাই হয়ে গেল। বেশ কয়েকটি রিসর্ট পুরো ছাই হয়ে গিয়েছে। দেখুন, দুই ক্ষেত্রেই একটি অদ্ভুত মিল রয়েছে। কেননা আগুন কিভাবে লাগলো, কেন লাগলো, সেটি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। হঠাৎ কিভাবে এই আগুন লাগলো, এই প্রশ্নের উত্তর কেউ এখন সেন্ট মার্টিনে দিতে পারছে না। বন্ধুরা, একটি আগুন নিভে যেতে পারে, কিন্তু আমাদের প্রশ্ন করার দায়িত্ব কোনোভাবেই নিভতে দেওয়া যাবে না। কারণ এই অন্ধকারে মিশে আছে কিছু ৭১-এর পরাজিত শক্তি, যারা এখন দেশের ভবিষ্যৎ ধ্বংস করার পরিকল্পনা করছে। এই আগুন দুর্ঘটনা নিছকই দুর্ঘটনা, এটি হয়তো আমাদের সবার কাছে একটি বার্তা। তাই এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই বার্তাটি বুঝতে প্রস্তুত? বন্ধুরা, সেন্ট মার্টিন দ্বীপের এই ঘটনাটি দেখে মনে হচ্ছে এটি শুধু পর্যটন শিল্পের ক্ষতির বিষয় নয়, এখানে হয়তো চলমান রয়েছে এক গভীর ষড়যন্ত্র। এই যেমন নিয়ম কানুনের জালে কিছুদিন আগে থেকেই পর্যটকদের প্রবেশ সীমিত করে দেওয়া হয়েছে, স্থানীয় বাসিন্দাদের যে আবেদন সেগুলো একের পর এক উপেক্ষা করা হয়েছে, এবং অবশেষে হোটেল, রিসর্ট পুড়ে ছাই হয়ে যাওয়া। এই পুরো প্রক্রিয়াটা কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা এখনো চলমান রয়েছে? এই দ্বীপকে ধীরে ধীরে জনশূন্য করার মাধ্যমে কি এই ইউনূস সরকার কোনো বিদেশি শক্তির নির্দেশ পালন করছে? সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন কার্যক্রম একের পর এক, সেই কার্যক্রমের উপরে বিধিনিষেধ আরোপ করা, তারপর দ্বীপটিকে কার্যত সরকারের সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে আসা, এমনকি যেসব স্থানীয় ব্যবসায়ী যারা পর্যটন ব্যবসার উপরে নির্ভর করে কোনো মতে টিকে ছিলেন, তাদের অবস্থাও আজ নাজুক। আর এবার হঠাৎ করে সেই দ্বীপে বিশেষ কিছু হোটেল, রিসর্ট সব আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র? বন্ধুরা, আমরা জানি বাংলাদেশের দক্ষিণের এই ছোট্ট দ্বীপটির উপরে আন্তর্জাতিকভাবে একটি শক্তিশালী দেশের ললুপ দৃষ্টি বহুদিন ধরে রয়েছে। আর বর্তমান সরকারের ইউনূস সাহেব সেই বিশেষ দেশের রাজনৈতিক বলয়ের একটা অংশ, যা আমরা সকলেই জানি। তাহলে কি এই আগুন স্থানীয়দের ব্যবসা ধ্বংস করার মাধ্যমে দ্বীপটিকে কার্যত পর্যটন শূন্য করার জন্য একটি কৌশলের অংশ? কারণ এভাবে যদি ধাপে ধাপে দ্বীপটি জনশূন্য হয়ে যায়, তাহলে আগামী দিনে একটি সামরিক ঘাঁটিতে পরিণত হতে দ্বীপটি কতটা সময় লাগবে? আসুন নিউজটি কি বলছে সেটা একটু আপনাদেরকে দেখাই। বন্ধুরা, গতকাল মঙ্গলবার দিবাগত রাত 2:30-এর দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। গভীর রাতে হঠাৎ করে দ্বীপের পশ্চিম সৈকতের রিসর্টগুলোতে আগুন লাগতে শুরু করে। এরপর মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন
এতে শায়েরি বিচ ভ্যালি ও কিংসুক রিসর্ট পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে 30টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এখন আপনি কি এখানে লক্ষ্য করছেন সেন্ট মার্টিনে ঘটে যাওয়া এই আগুনের ঘটনায় সচিবালয়ের সেই রহস্যময় আগুনের ছায়া আপনি কি দেখতে পাচ্ছেন? সচিবালয়ে যেমন আগুন লাগার ঘটনাকে বৈদ্যুতিক ঘটনা বলে চালিয়ে দেয়া হলো, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর কেউ দিল না। তেমনি সেন্ট মার্টিনেও কি ঠিক সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি না? সচিবালয়ে আগুনের সময় বলা হলো বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে, কিন্তু আপনারা কি ভেবেছেন কেন শুধু নির্দিষ্ট 2টি ঘরে আগুন লাগলো, অথচ তার মধ্যিখানে থাকা আশেপাশের ঘরগুলো রক্ষা পেল? কিভাবে একই সময়ে ভিন্ন ভিন্ন দূরত্বে থাকা 2টি ঘরেই বিদ্যুতিক ত্রুটি ঘটল? তাহলে সেই 2টি ঘরেই কি এমন কিছু সংরক্ষিত ছিল যা ধ্বংস করার দরকার হয়ে পড়েছিল? এখন আবার সেন্ট মার্টিনের রিসর্টে আগুন, হঠাৎ আগুন লেগে বিশেষ বিশেষ হোটেল ও রিসর্ট পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু কেন? এই আগুনের প্রকৃত কারণ কি আমরা কখনো জানতে পারবো, নাকি জানানো হবে? নাকি সচিবালয়ের মতোই একটি নাটকীয় তদন্ত শেষে একটি হাস্যকর কারণ দেখিয়ে আমাদের চুপ করিয়ে দেয়া হবে? এছাড়াও এই সরকার কতটা অপদার্থ সেটা একবার বিশ্লেষণ করে দেখুন। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষার নামে কত নিয়ম কানুন তৈরি করা হলো, তাই না? পর্যটকদের সংখ্যা সীমিত করা হলো, এমনকি সেখানে যেতে গেলে এখন ভিসা লাগবে। মানে সরকার এই যে কিছুদিন আগে একটা হঠাৎ করে নিয়ম বার করলো না, যে সেন্ট মার্টিন দ্বীপে যেতে গেলে এখন আগে থেকেই রেজিস্ট্রেশন করাতে হবে, বা মানে নিজের দেশে নিজে ঘুরবো তাও রেজিস্ট্রেশন লাগবে, প্লাস্টিকের বোতল নিষিদ্ধ, এটা সেটা হাবি জাবি কত কিছু। কিন্তু এত সব উন্নয়নমুখী নিয়মের পরেও এখন এই আগুন লাগার পর দ্বীপের বাসিন্দারা কি বলছে সেটা একবার আপনারা দেখুন। বন্ধুরা, দ্বীপের বাসিন্দারা বলছে যে দ্বীপে আগুন নেভানোর জন্য কোনো ফায়ার সার্ভিস না থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে এমন ক্ষতি হয়েছে বলে দাবি করছেন দ্বীপের বাসিন্দারা। এছাড়াও সেখানকার বাসিন্দারা বলছেন যে দ্বীপের মানুষ সবকিছু থেকে বঞ্চিত। সরকারের উচিত অন্তত মানুষের কথা চিন্তা করে ফায়ার স্টেশন নির্মাণ করা। তাহলে এবার আপনিই বলুন, সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার নামে কড়া বিধি নিষেধ আরোপ করা হলো, কিন্তু যখন আগুন লেগে দ্বীপ পুড়ে ছাই হয়ে গেল তখন কোথায় সেই পরিবেশ সচেতনতা? দ্বীপের বাসিন্দারা যদি বঞ্চিত থাকেন ন্যূনতম সেবা সুরক্ষা থেকে, তাহলে এত বিধিনিষেধের আসল উদ্দেশ্য কি? বাসিন্দাদের এখানে তো আমরা দেখতে পাচ্ছি বাসিন্দাদের কণ্ঠে স্পষ্ট, দ্বীপে ফায়ার স্টেশন না থাকায় এত বড় ক্ষতি হয়েছে, ফায়ার সার্ভিস না থাকায় এই আগুন নেভানো যায়নি। ওদিকে সরকারের দাবি তারা পরিবেশ রক্ষা করছে, কিন্তু প্রশ্ন হলো সেই পরিবেশের মানুষদের নিরাপত্তার কথা কেন ভাবছে না এই সরকার? এত উন্নয়নের দোহাই দেওয়া হচ্ছে, অথচ সেন্ট মার্টিনের মতো একটি কৌশলগত দ্বীপে ন্যূনতম সাধারণ একটি ফায়ার স্টেশন কেন তৈরি করে দিচ্ছে না ইউনূস সরকার? বিলিয়ন বিলিয়ন ডলার তো IMF থেকে আসছে, কোথায় যাচ্ছে টাকা? এগুলো কি শুধুই অবহেলা, নাকি এর পিছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে যা আমরা শুরু থেকেই মেপে আসছি? সেন্ট মার্টিনের মতো গুরুত্বপূর্ণ দ্বীপকে জনবিচ্ছিন্ন করার পরিকল্পনা কি এভাবেই বাস্তবায়ন করা হচ্ছে? পরিবেশ রক্ষার অজুহাতে এই দ্বীপের বাসিন্দাদের বঞ্চিত রেখে কি এমন কোনো পরিস্থিতি এখানে তৈরি করা হচ্ছে যেখানে মানুষ নিজের ইচ্ছাতেই তারা ওই দ্বীপ ছেড়ে চলে যাবে? বন্ধুরা, আপনারা নিজেরাই বিচার করুন। পরিবেশ রক্ষার নামে এত আইন কানুন আরোপ করার পরও যদি আগুনের মতো বিপদে সরকার। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো, যে সেটি হচ্ছে যে কিছু আহাম্মক, বাংলাদেশে কিছু আহাম্মকের দল আছে, যে আহাম্মকের দল বলার চেষ্টা করেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো যে আহাম্মকের দলেরা এই কথা বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে,
সে আহাম্মকের দলের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। প্রিয় আহাম্মকের দল, শোনেন, শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন এবং কিভাবে আছেন। শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রীয় অতিথি হিসাবে শেখ হাসিনা ভারতে আছেন। আর শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন? শেখ হাসিনা ভারতে গিয়েছেন সেনাবাহিনীর একটি বিমানে করে, সেনাবাহিনীর প্রটোকলে উনি ভারতে গিয়েছেন। সেনাবাহিনী তাদের নিজস্ব বিমানে করে ওনাকে ভারতে নিয়ে গেছেন। আর এসএসএফ, বাংলাদেশের যে এসএসএফ আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেই স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীকে প্রটোকল দিয়ে, গণভবন থেকে প্রধানমন্ত্রীকে প্রটোকল দিয়ে সেনাবাহিনীর নিজস্ব বিমানে করে প্রটোকল দিয়ে ভারতে নিয়ে গিয়েছেন। কারণ এটা এসএসএফ এর দায়িত্ব, একজন প্রধানমন্ত্রী হিসাবে একজন প্রধানমন্ত্রীকে এসএসএফ হিসাবে প্রটোকল দেওয়া, এটা এসএসএফ এর দায়িত্ব। এসএসএফ সেই দায়িত্ব পালন করেছে, একজন প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়েছেন, তাদের প্রটোকল দিয়ে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। এই আহাম্মকের দলেরা যদি এসএসএফ যদি প্রটোকল দিয়ে সেনাবাহিনীর বিমানে করে যদি প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে যায়, তাহলে পালিয়ে যায় কিভাবে? কত জন বহর নিয়ে সেনাবাহিনীর নিজস্ব প্রটোকলে উনি ভারতে গিয়েছেন। এটা একজন প্রধানমন্ত্রীকে প্রটোকল দেওয়া, নিরাপত্তা দেওয়া, এটা এসএসএফ এর দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্ব, সেটা সেনাবাহিনী দিয়েছে। এখন প্রশ্ন এখন আসেন, আলোচনায় আসেন, যে ধরেন আপনার বাড়িতে আপনার নিরাপত্তা কর্মীরা আছে, আপনার নিরাপত্তা নিয়োজিত আপনার নিরাপত্তা কর্মীরা আছেন। এখন আপনার বাড়িতে একদল জঙ্গি বা একদল ডাকাত আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে হত্যা করার জন্য, তখন আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব কি? আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব হচ্ছে আপনাকে রক্ষা করা, আপনাকে প্রটোকল দেওয়া, আপনাকে সেফ রাখা। একইভাবে বাংলাদেশে যে কাজটি হয়েছে, যে বাংলাদেশে একদল জঙ্গি ডাকাত সন্ত্রাসী গোষ্ঠী, ইউনূসের লেলিয়ে দেওয়া এই জঙ্গি বাহিনী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবনে হত্যা করতে চেয়েছিল, যার নজির আমরা দেখেছি যে গণভবনে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে। তাকে হত্যা করার জন্য এই জঙ্গিরা, এই ডাকাতরা গণভবনে হামলা করেছে। তো এসএসএফ ছিল শেখ হাসিনার নিরাপত্তা রক্ষার দায়িত্বে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে। এসএসএফ তাকে রক্ষা করার জন্য তাকে ভারতে নিয়ে গিয়েছে। এটা পালিয়ে যায় কিভাবে? এই আহাম্মকের দলেরা এটা পালিয়ে যায় কিভাবে? সেনাবাহিনী ডাকাতদের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে তার স্থান পরিবর্তন করে আরেক জায়গায় নিয়ে গিয়েছে। এটা পালিয়ে যাওয়া হয় কিভাবে? তো দিন যখন ডাকাত দল যখন কারো বাড়িতে যখন আঘাত করে, কারো বাড়িতে যখন দখল করে, তখন রাতের আধারে যখন হামলা করে ডাকাতি করার জন্য যায়, তখন বাড়ির মালিক ভীত সন্ত্রস্ত থাকে। তখন তার যে কেয়ারটেকাররা থাকে বা নিরাপত্তা দায়িত্বে যারা থাকে, তারা তাকে রক্ষা করে। আবার যখন সূর্য আলো উদিত হয়, তখন ডাকাতরা পালিয়ে যায়, বাড়ির মালিক আবার বাড়িতে চলে আসে। একইভাবে এই বাংলাদেশে থেকে ইউনূস, গং, ডাকাত, জঙ্গিরা ভোরের আলো ইনশাল্লাহ ফুটবে, পালিয়ে যাবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে, প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। সেই সময় পর্যন্ত সকলে অপেক্ষা করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কটা বাছাই করা ভিডিও ফুটেজ দেখেছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত